ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24-এর বিশেষ স্পোর্টস অ্যারেনা। সাথে আছি আমি সুখন সরকার। আমাদের আজকের বিষয় সংগঠক। একটা সময় ছিল দুপুর গড়িয়ে বিকেল হলেই শিশু কিশোরদের কোলাহলে পরিপূর্ণ হয়ে যেত মাঠ। কারো হাতে ব্যাট বল, কেউ কেউ আবার ফুটবল নিয়েও চলে আসতেন মাঠে। সে সময়টা এখন আর নেই, কিন্তু কেন? তার উত্তর খুঁজব এই প্রতিবেদনে। দেশ এগিয়ে যাচ্ছে আধুনিকতার ছোঁয়ায়। শিশু কিশোর থেকে শুরু করে তরুণ প্রজন্ম ঝুঁকে পড়ছে প্রযুক্তির দিকে। একটা সময় ছিল যখন বিকেল হলেই জেলা শহরগুলোর মাঠ পরিপূর্ণ হয়ে উঠত ক্রিকেট, ফুটবল বা অন্যান্য খেলার উৎসবে। সেই মাঠগুলোই এখন প্রায় ফাঁকা। আগের মতো এলাকার বড় ভাইরা এখন আর ছোটদের খেলার মাঠের পথ দেখান না। তাই তো শিশু কিশোররা এখন আর মাঠমুখী হতে চায় না। তাতে দেশের উদীয়মান সংগঠকদের যেমন সংকট দেখা দিয়েছে, তেমনি জেলা, উপজেলা ও গ্রাম অঞ্চল থেকে উঠে আসছে না মাঠ মাতানো খেলোয়াড়। টাকা ছাড়া তো সবাই আর শ্রম দিতে চায় না। আর সব প্লেয়ারই যদি নিজের টাকা দিয়ে বল কিনে মাঠে আসে, সেক্ষেত্রেও মানে নিজেদের খারাপই লাগে। ক্রীড়া সংস্থা এত কিছু দেয়, অন্য অন্য জেলা পায়, আমরা বগুড়া জেলা কেন পাই না? আমাদের পাশে যেন কোনো বড় ভাই বা ক্রীড়া সংস্থার লোক আসে, যেন বলে যে সমস্যা নাই, খেলতে যাও, আমরা স্পন্সর করব। এখানে কোনো পরিকল্পনাই নাই। খেলাধুলা হলেও আমরা যারা ছোটরা যারা আছি আর বড়রা তো বিভিন্ন কাজে বা বিভিন্ন ইয়েতে কোম্পানি বা ক্লাবে ঢুকে গেছে। আমরা এই ছোটরা আছি যারা এখন বর্তমানে মাঠটা ধরে রাখছি। কেন এমন হচ্ছে? কেনই বা স্থানীয় সংগঠকরা খেলাধুলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন? এর কারণ খুঁজতে গিয়ে জানা গেল, সাবেক সংগঠকদের অন্ধকার ভবিষ্যৎ দেখে খেলাধুলা নিয়ে কাজ করতে আগ্রহ হারাচ্ছেন তরুণরা। আশেপাশে যে সমস্ত জায়গা ছিল যেখানে বাচ্চা কাচ্চা মূলত খেলাধুলা করতো, সমস্ত জায়গা জমি মূলত এখন বলা চলে যে দিনের পর দিন বিল্ডিং বাড়িঘর এসে হয়ে ব্লক হয়ে গেছে। এটা একটা প্রতিবন্ধকতা। আর আসলে খেলাধুলার প্রতি এখন কেন জানি মানে আগে যেমন একটা সবার একটা আকর্ষণ ছিল বা খেলাধুলার প্রতি সবাই একটা আকৃষ্ট ছিল, এখন এই জিনিসটা কেন জানি দিনের পর দিন হারিয়ে যাচ্ছে। এই মাঠটাতে একসময় খেলা হতো, আপনারা জানেন সবাই। ওই যে ওখানে দেখেন রিমন লেখা আছে, হ্যাঁ, ওই লেখাটাও কিন্তু আপনার সেই 2000 সালে, মানে তখন আমরা কিন্তু খেলতাম। আর এখন দেখেন 2023 সাল, এর মাঝখানে কিন্তু আর খেলা হয়নি। অর্থ সংকটের কারণে আমাদেরকে অনেক সময় নিজেদেরকে স্পন্সর করতে হয় বা বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানের কাছ থেকে সহযোগিতা নিয়ে আমাদেরকে খেলাগুলো করতে হয়। জাতীয় ক্রীড়া পরিষদ আমাদেরকে বছরে 5 লক্ষ টাকা প্রদান করেন এবং আমাদের জেলা ক্রীড়া সংস্থার আন্ডারে বগুড়া একটি পার্ক রয়েছে, ওয়ান্ডারল্যান্ড। সেই পার্ক থেকে আমাদের বাৎসরিক একটি আয় 6 লক্ষ টাকা। এই 11-12 লক্ষ টাকা আমাদের বাৎসরিক আয়। কিন্তু আমাদেরকে বছরে আমাদের যতগুলো খেলা করতে হয়, আমরা যদি ক্রিকেটের দিকেই তাকাই, আমাদের প্রিমিয়ার ডিভিশন, ক্রিকেট লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, স্কুল ক্রিকেট এবং কলেজ টি20, এই এতগুলো খেলা করতে আমাদেরকে সব মিলিয়ে আরও যে খেলাগুলো রয়েছে আমাদের ইনডোর আউটডোরে যে খেলাগুলো চলে থাকে, সারা বছরে দেখা যায় আমাদের সারা বছর খেলা করতে প্রায় 40 থেকে 50 লক্ষ টাকা ব্যয় হয়। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা বলছেন, দেশের ফেডারেশনগুলো ঢাকার বাইরের সংগঠকদের গুরুত্ব না দেওয়াতেই এমন পরিস্থিতি। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা যদি আরও একটু বেশি বাড়িয়ে দেওয়া যায় অন্য জেলার মতো, আমার এই প্রাচীন জেলাকে অন্য জায়গায় 2-3টা করে স্টেডিয়াম আছে, যেখানে আমাদের ক্রিকেট বোর্ড একটি স্টেডিয়ামের কথা, মাঠের কথা বলেছিল, এখন পর্যন্ত কার্যকর হয়নি। এমন পরিস্থিতি থেকে এখনই বের হয়ে আসতে না পারলে দেশের খেলাধুলার ভবিষ্যৎ আরও খারাপের দিকে যাবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট ও ফুটবল। ক্রিকেটে কিছুটা ধারাবাহিকতা থাকলেও ফুটবল তার জৌলুস হারিয়েছে সাংগঠনিক তৎপরতার অভাবে। বিশ্ব মঞ্চে দেশকে তুলে ধরা সবচেয়ে জনপ্রিয় খেলাটির নাম ক্রিকেট। কিন্তু আজকের অবস্থানে আসতে ক্রিকেটার বা ক্রিকেট সংগঠকদের পেরোতে হয়েছে দীর্ঘ পথ। সেই 1997 সালে আইসিসি ট্রফি জয়ের পর থেকেই সাংগঠনিকভাবে শক্তিশালী হতে শুরু করে ক্রিকেট। তারপরও কোথায় যেন ঘাটতি রয়েই গেছে। ক্রিকেট বোর্ডের পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু বলছেন, স্থানীয় পর্যায়ে সংগঠকদের মূল্যায়ন না করার কারণেই রুট লেভেল থেকে উঠে আসছে না সাকিবদের মতো নতুন তারকা। আবুনি, মোহাম্মদান, এগুলি একটা সেট আপ আছে, কিন্তু বাকি যে 50টা টিম আছে ঢাকা লিগের বলেন বা অন্যান্য লিগের বলেন, এদের যে ছোট ছোট অর্গানাইজারগুলি আছে তাদের নিয়ে কিন্তু আমরা কথা বলি না, কিন্তু তারা কিন্তু লাইভ দিয়ে দিচ্ছে। এখন ক্রিকেট বোর্ডও কিন্তু সাপোর্ট দেয়। তো সুতরাং এইসবের জন্য যারা আমাদের সংগঠক, যারা অ্যাকচুয়ালি কিশোর জন্য করে না, লাভ অফ দি গেম করে, তারা কিন্তু তাদের একটু ইজিয়ার হয়েছে
হ্যাঁ, তো এরকম আমরা সবাই মিলে দ্য হোল ক্রিকেট ফ্র্যাটার্নিটি অ্যাকচুয়ালি উই শুড গিভ দেম ইম্পর্টেন্স। ক্রিকেটের সাথে সারা জীবন কাটিয়ে দেওয়া সংগঠক ও বিসিবির পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি বলছেন, দেশের ক্রীড়া সংগঠকদের অনুপ্রাণিত করতে তেমন কিছুই করতে পারছে না ফেডারেশনগুলো। তাতেই কাজ করার আগ্রহ হারিয়ে ফেলছে সংগঠকরা, আর ক্ষতির মুখে পড়ছে দেশের ক্রীড়া অঙ্গন। এখন চিত্রটা একেবারেই পাল্টে গেছে। এখন ক্রীড়াঙ্গনে অনেক যশ খ্যাতির বিষয়ে চলে এসছে। তাতে হচ্ছে কি, অন্যান্য অঙ্গনের লোকজন, ব্যবসায়ীরা বা অন্যান্যভাবে যারা আছেন তারা এসে জড়িত হতে চাচ্ছেন, কারণ এইখানে আসলে তাদের আরও প্রসার, তাদের মানুষের সঙ্গে তাদের পরিচয় অনেক বৃদ্ধি পায়। তাতে হয়ে গেছে কি, যারা নিরেট সংগঠক ছিলেন, নিজের ঘরের খেয়ে বনের মশারি, তারা এখন অসহায় হয়ে গেছে। কিভাবে আমরা সংগঠকদের এনকারেজ করব, সেইটা এখন ইট ইজ ভেরি ডিফিকাল্ট। সংগঠকদের এখন দেখা যাচ্ছে তারা ওই হয়তো সরকারি অনুদান বা কোনো সহায়তার জন্য অপেক্ষা করতে হচ্ছে, অথবা সব কিছু বিসর্জন দিয়ে ওই যে কর্পোরেট হাউসগুলির তাবেদারি করতে হচ্ছে। ক্রিকেট বিশ্ব দরবারে নিজেদের অবস্থান জানান দিলেও দিন দিন পিছিয়ে পড়ছে ফুটবল। তবে এখনও ফুটবলে যে জাগরণ আছে তার সবটুকুই কৃতিত্ব ফুটবল সংগঠকদের দিলেন বসুন্ধরা কিংসের সভাপতি ও বাফুফের সহসভাপতি ইমরুল হাসান। বর্তমানে ক্লাব চালাতে অনেক আর্থিক নিশ্চয়তা প্রয়োজন, যেটা অনেক ক্ষেত্রে অনুপস্থিত, কিন্তু তার মধ্যে সংগঠকরা যেভাবে পরিশ্রম করে ক্লাবগুলোকে টিকে রেখেছে, আমি অবশ্যই সকল সংগঠককে ধন্যবাদ দিতে কুণ্ঠিত হওয়ার মতো অবস্থায় নেই। সবাইকে আসলে ধন্যবাদ দিতে হয়। তো সংগঠকরা কিন্তু আসলে সবসময় আমি যেটা মনে করি যে সমালোচনায় বিদ্ধ হয়, তাদের কিন্তু আমি মনে করি তাদের প্রশংসা পাওয়ার যোগ্য। তারা দলের খারাপ রেজাল্ট বলেন, যাই বলেন, সবসময় সমালোচনার মুখে কিন্তু সংগঠকদেরকে পড়তে হয়। কিন্তু আমি মনে করি এই সংগঠকরা আছে বলেই বাংলাদেশের ক্লাবগুলো টিকে আছে, বাংলাদেশের ফুটবল টিকে আছে। যারা ক্লাব পরিচালনার সাথে জড়িত, আমি মনে করি তাদের প্রাপ্তি বলতে আসলে কিছুই না, তাদের হিসাবটুকু কিন্তু অপ্রাপ্তিতে ভরপুর। কিন্তু তারা শুধুমাত্র ফুটবলকে ভালোবেসে, স্পোর্টসকে ভালোবেসে কিন্তু ক্লাব পরিচালনার সাথে জড়িত থাকেন। দেশের বেশ কয়েকজন প্রতিষ্ঠিত ফুটবল সংগঠক বলছেন, সংগঠকদের প্রতি অবহেলা ও তাচ্ছিল্যের কারণেই এতদিনে খুব বেশি এগোতে পারেনি দেশের ফুটবল। তৃণমূল যারা সংগঠক তারা যদি ঠিক মতন কাজ করে, তাহলে বিভিন্ন ক্ষেত্রে সব দিক দিকেই ফুটবল হোক, ক্রিকেট হোক, যে কোনো ক্ষেত্রে এটা ভালো একটা ফলপ্রসূ পাওয়া যায়। ফুটবল বা ক্রিকেটের উন্নয়নের গ্রাফটা বিশ্বের সাথে তাল মিলিয়ে আরও ওপরের দিকে যেতে পারে সংগঠকদের হাতের ছোঁয়াতেই, এমনটাই বলছেন দেশসেরা এসব সংগঠকরা। দর্শক, সময় হলো একটি বিরতি নেওয়ার, কোথাও যাবেন না, নিউজ 24 এর সাথেই থাকুন। দর্শক, বিরতির পর স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর ঈদের বিশেষ স্পোর্টস আরেনায়। ক্রিকেট ফুটবলের বাইরের সংগঠকদের অবস্থা আরও বেহাল। আন্তর্জাতিক সাফল্য না থাকায় খেলোয়াড়দের পাশাপাশি সংগঠকরাও আগ্রহ হারিয়ে ফেলছে তৃণমূল নিয়ে কাজ করতে। হাতে গোনা কয়েকটি খেলা বাদে দেশের বেশিরভাগ খেলাই অবহেলিত। ক্রিকেট, ফুটবল, শুটিং, আর্চারি থেকে আন্তর্জাতিক সাফল্য আসলেও হ্যান্ডবল, ভলিবল, সুইমিং, কারাতে সহ দেশের বেশিরভাগ খেলাই দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সাফল্যের মুখ দেখছে না। তাতে এসব খেলার সংগঠকদের হিমশিম খেতে হচ্ছে কার্যক্রম চালিয়ে যেতে। দেশের প্রবীণ সংগঠক আসাদুজ্জামান কোহিনুরের সাথে আলাপচারিতায় বোঝা গেল কতটা অসহায় তারা। আমরা কিন্তু নেশাগ্রস্ত হয়ে সংগঠক হয়েছি, আর এখন এই সমাজ দেওয়ার মতো মানসিকতা কারণ নাই। এবং ওই যে ভাইস বার্তা, খেলোয়াড় সংগঠকদেরকে শ্রদ্ধা করার বিষয়টা এখন নাই। আর সেই খেলোয়াড়, সেই সংগঠকরাও তাদের এই সময় কিছু ব্যয় করে একটা খেলোয়াড়কে তৈরি করবে, সেই মানসিকতা এখন তৈরি হচ্ছে না। তিনি জানান, স্বাধীনতার পর সাংগঠনিক কাজে যেভাবে সহযোগিতা পেতেন এখন আর তেমন নেই। ক্লাব কালচার তো একবার ধ্বংস হয়ে গেছে। ক্লাব কালচার বললে কোনো ক্লাব কালচারই নাই। ক্লাবে কেউ যায়ও না এবং ক্লাবে কোনো খেলোয়াড় তৈরিও হয় না। এই যে পরিবর্তন, এই পরিবর্তনের থেকে আর আসলে আমরা কোনো বেনিফিট পাচ্ছি না। দেশের বেশিরভাগ ফেডারেশনই অর্থ সংকটে ভুগছে, তাই তৃণমূলের সংগঠক বা খেলোয়াড় কোনো দিকেই নজর দিতে পারছেন না তারা। 50টা ফেডারেশন সবলে কি পায়, স্পন্সর পায় না। স্পন্সর পাওয়ার জন্য কিছু কারিশমা আছে। এটা কিছুটা বাইলেটারাল রিলেশনশিপ করতে হয়, যিনি স্পন্সর
হবেন এবং যিনি অর্গানাইজ করবেন। তো সেই প্রেক্ষাপটে এই এখানে ট্যালেন্টেড অর্গানাইজারের বিষয় আছে। আজকাল যারা অর্গানাইজার হচ্ছেন ওনারা হয়তো কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অথবা ইলেকশনে কিছু পয়সা খরচ করছেন, অথবা জেলা পর্যায় থেকে আসছেন, জেলার একটা নেতৃত্ব দিয়ে এসে গিয়ে পট করে একটা ফেডারেশন সেক্রেটারি হয়ে গেছেন। তবে প্রবীণ এই সংগঠকের বিশ্বাস, সরকারের সহযোগিতা সহ দেশের স্পন্সর প্রতিষ্ঠানগুলো যদি এগিয়ে আসে তবে হয়তো আবারও ক্রীড়া সংগঠকরা মসৃণ পথ পাবেন খেলাধুলার উন্নয়নের কাজ করতে। ক্লাব কালচারটা ফেরত আসতে হবে, হ্যাঁ, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে জাগে থাকার সময় যে প্রণোদনা ছিল একজন খেলোয়াড়ের, ভালো খেলোয়াড়কে তাকে প্রমোশন দেওয়া, ভালো খেলোয়াড়কে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া, একদম বিশ্ববিদ্যালয়ে ভালো খেলোয়াড় হলে তাকে চাকরির সুযোগ সুবিধা দেওয়া, হ্যাঁ, এবং এই যে চেইনটা ছিল এই চেইনটাকে আবার ফেরত নিয়ে আসতে হবে। এবং আমাদের এখানে অনেকগুলি প্রতিষ্ঠান ছিল যারা খেলাধুলাকে প্যাট্রোনাইজ করত, যেমন বিজিএমসি, বিটিএমসি, তারপরে এই ধরনের রেলওয়ে অনেক প্রতিষ্ঠান ছিল, প্রায় 20-50টা প্রতিষ্ঠান ছিল যারা খেলাকে প্যাট্রোনাইজ করতো। এখন দেখেন কোনো প্রতিষ্ঠান আছে? আরেক সংগঠক আশিকুর রহমান মিকু বলেন, সংগঠকরা যদি সরকারিভাবে মূল্যায়িত হন তবেই আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে আগ্রহ পাবেন। অসচ্ছল ক্রীড়া সংগঠক সারা দেশে অগণিত রয়েছে। অনেক সংগঠক আছে যারা পদবিতে নাই, বিভিন্ন ডিসিপ্লিনের ধরেন কাবাডি বলেন, হ্যান্ডবল বলেন, ভলিবল বলেন, ফুটবল বলেন, তারা কিন্তু অরিজিনালি দেশের ক্রীড়াকে ধরে রেখেছে। তারা 80-র দশকে একসময় কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ এদেরকে 500 টাকা করে একটা সম্মানী দিত, এবং তারা কিন্তু এটাতে তারা মনে করতো যে আমরা সরকার স্বীকৃত একজন সংগঠক। ক্রীড়া সংগঠকরা বলছেন, নির্দিষ্ট কোনো খেলার দিকে নজর না দিয়ে সবাইকে সমান মূল্যায়ন করতে হবে, তাহলেই দেশে দক্ষ সংগঠক গড়ে উঠবে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আবারও দেখা হবে নিউজ 24-এর সাথেই থাকুন। সবাইকে ঈদ মোবারক।